নমস্কার। আমার সঙ্গে আজকে আছেন শ্রীযুক্ত দেবব্রত সমাদ্দার মহাশয়। উনি উচ্চ পদে আসীন ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে, এবং ওনার নিশ্চয়ই অন্য পডকাস্টও দেখেছেন, গানে গল্পে দেবব্রত এবং ওনার রবিবারের গল্প। তো আজকে দেবব্রতদা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার এবং সুপ্রভাত সঞ্জয়। সুপ্রভাত। এবং আজকে দেবব্রতদা যে বিষয়টি নিয়ে বলবেন, এবং বিষয়টি হচ্ছে বাংলা ভাগের র্যাডক্লিফারি ও খুঁটিনাটি। তো দেবব্রতদা বিভিন্ন কলেজের অধ্যাপক, পড়ান বিভিন্ন জায়গায়, এবং অবসরপ্রাপ্ত এবং প্রচণ্ড পড়াশোনার মধ্যে থাকেন। তো এই বিষয়টা নিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়। তো আমাদের একবার আমার মনে হলো, এবং ওনারও মনে হলো, যে আমার যেমনি ভালো লেগেছে পুরো বিষয়টিকে বুঝতে, জানতে, তার খুঁটিনাটি, এবং একটা খুব পিক্সেলেটেড গ্র্যানুলার লেভেলে ব্যাপারটাকে বোঝবার জন্যে, সেই জন্যই আজকের এই পডকাস্ট। দেবব্রত দা, র্যাডক্লিফারি ব্যাপারটা একটু কি, সেটা একটু আমাদের বোঝান, সে দিয়ে শুরু করি আমরা। বাহ সঞ্জয়, বেশ প্রশ্ন রেখেছ। এই র্যাডক্লিফারি কথাটা আমাদের কিন্তু বঙ্গদেশে খুব একটা পরিচিত নয় শব্দটা। এই ক্লিফারি বা এই কথাগুলি অনেকটা ব্রেভারি, ট্রেচারি, মকারি এই ধাঁচের। তার মানে একটি বোধহয় কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে কিছু করতে গিয়ে বা কিছু আলোচনা করতে গিয়ে র্যাডক্লিফারি কথাটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে র্যাডক্লিফ সাহেবকে তো আমরা চিনি। তিনি সেই সিরিল র্যাডক্লিফ, যিনি আমাদের বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান ছিলেন। এমএলও বাংলা ভাগের জন্যে তার একটা অবদান ছিল, এবং তিনিই ছিলেন ওই মেইন সার্জেন যাকে বলে। এবং পাঞ্জাবের বাউন্ডারি, বাংলা এবং পাঞ্জাব দুটোই, মানে বাউন্ডারি কমিশন ছিল, বেঙ্গল বাউন্ডারি কমিশন, পাঞ্জাব বাউন্ডারি কমিশন। তা সেই প্রসঙ্গে পরে আসবো। র্যাডক্লিফারি কথাটা তুমি যখন তুললে, তা সেই কথাটা একটু খোলসা করে বলা দরকার। এই লর্ড সিরিল র্যাডক্লিফ, ইনি এখানে এসছিলেন 1947 জুলাই মাসে। খুব তাড়াহুড়ো করে ওনাকে ডাকা হয়েছিল। এবং কেন ডাকা হয়েছিল? যে ওই বাংলা এবং পাঞ্জাবকে ডাইসেক্ট করতে হবে, যেটা ইংলিশে বলে ডাইসেক্ট করা, বা সার্জিক্যাল অপারেশন করতে হবে, ভাগ করতে হবে। উনি কিন্তু এই ভদ্রলোকটি, উনি কিন্তু ওই লন্ডনের পূর্ব দিকে ট্রাভেল করেননি, মানে প্যারিসেও যাননি কোনো দিন। ভারতবর্ষ সম্বন্ধে তার কোনোই অভিজ্ঞতা নেই। তিনি এখানে এসে কমিশনের একটা চেয়ারম্যান হলেন, এবং চেয়ারম্যান হয়ে ভালো মন্দ সব মিশিয়ে কিন্তু ভাগ করে দিলেন। পাঞ্জাবকেও ভাগ করলেন, বাংলাকেও ভাগ করলেন। তার যে ফল, সে তো আমরা ভোগ করেইছি। তার পরে 10 বছর কেন 20 বছর ধরে ভোগ করেছি। কত লোক মারা গেছেন, কত উদ্বাস্তু হয়েছেন, ঘর ছাড়া হয়েছে, রক্তপাত হয়েছে। কিন্তু উনি তো ফিরে গেছেন। তারপরে কিন্তু উনি একদিনও আসেননি কোনোটা, মানে ভারতবর্ষের এ প্রান্তেও আসেননি, আবার পশ্চিম প্রান্তেও আসেননি, একটি বইও লিখে যাননি। কিন্তু উনি ফিরে যাওয়ার পরে ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে কিন্তু বুঝে গেছে, এবং ওনার ওই গুণের কদর করেছে। কিভাবে? যে ওনাকে আর ওই প্রথাগতভাবে বিচারক হতে হয়নি, যে কৌশলীদের কথা শুনবেন, বাদীপক্ষ বিবাদীপক্ষ একটা বিচারক সভায় বসবেন, সেটা আর করতে হয়নি, যদিও উনি মস্ত বড় বিচারক ছিলেন। তা ওনার নাম ডাকি হলো যে উনি ওই কমিশনের নেতৃত্ব দেবেন। বিভিন্ন রকমভাবে কি হয়, বিভিন্ন সময়ে একটা সরকার সমস্যায় পড়ে। নুরেনবার্গ ট্রাভেলে উনি ছিলেন। নুরেনবার্গ ট্রাভেলে উনি ছিলেন না, ওনারই একজন অগ্রজ উনি ছিলেন। তা ওনার থেকে বয়সে প্রায় 12-14 বছরের, সেই প্রসঙ্গেও আমি আসবো। তো র্যাডক্লিফের কথাটা বলে রাখি যে কিছু কিছু জাজ বা আমাদের ভারতবর্ষেও আছে যে অবসরপ্রাপ্ত বিচারকরা কমিশনের নেতৃত্ব দেন। কেমন? সরকারিয়া কমিশন আমরা জানি, সাচার কমিশন। আচ্ছা, তারপরে আমাদের নেতাজির অন্তর্ধান এবং নেতাজির ফিরে আসা, বা নেতাজি জীবিত আছেন কিনা, মুখার্জি কমিশন। তো এই সব জিনিস নিয়ে আমাদের এই কমিশনগুলি কিন্তু হয় কেন? কমিশনগুলি হয় তার কারণটা হচ্ছে, যখন কোনো সরকার সমস্যায় পড়ে, চটজলদি কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, তখন করে কি, ওই একটা কমিশন গঠন করে, এবং কমিশন গঠন করে বড় একজন এরকম নামজাদা বিচারক বা নামজাদা যিনি বিশিষ্ট নাগরিক, তাকে বলা হয় যে তুমি ভাই এইসব দেখো এবং দেখে
তুমি একটা সমাধান বাতলে দাও। তা তখন র্যাডক্লিফ করেন কি, ফিরে গিয়ে ওনার নামই হয় এরকম অনেক কমিশনের নেতৃত্ব দেন। আচ্ছা। হ্যাঁ, যখনই ব্রিটিশ সরকার কোনো অসুবিধায় পড়েছেন, র্যাডক্লিফ সাহেবকে ডাকো, উনি কমিশনের ওনাকে নেতৃত্ব দাও, উনি ওটা ঠিক করে দেবেন। এবং কিন্তু অনেক জায়গাতে উনি সমাধান দিয়েছেন, সুষ্ঠু সমাধান দিয়েছেন। তখন একজন ভদ্রলোক অ্যালান হার্ভার্ট, তিনি ওখানে একটা নতুন শব্দ উদ্ভাবন করলেন। সেই শব্দটা হচ্ছে র্যাডক্লিফারি। আর র্যাডক্লিফারি এটা বললেন এমনভাবে, ব্রিটিশ গভর্নমেন্ট বাই র্যাডক্লিফারি বা গভর্নেন্স বাই র্যাডক্লিফারি, মানে শাসন হবে র্যাডক্লিফারির মতন করে। মানে এক ধরনের আরবিট্রেশন টাইপ। আরবিট্রেশন, দুপক্ষের কথা শুনবেন এবং শুনে একটা রায় দেবেন, এবং সেই রায় গ্রহণ করবেন সরকার, বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহণ করবেন। এবং গ্রহণ করার পরে দেখা যায় যে দুপক্ষ, ওই বাদী এবং বিবাদী পক্ষ, যারা নিজেদের মধ্যে সংঘর্ষ করেছে, নিজেদের মধ্যে যাদের সবসময় একটা গণ্ডগোল ছিল, তারা কিন্তু বেশ মানিয়ে নিয়েছে, দুপক্ষই ওই রায়টা মেনে নিয়েছে। এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে সমস্যার সমাধানটা কিন্তু হয়েছে, সুষ্ঠু সমাধান মিলেছে। তাতে কি হয়, সব পক্ষই খুশি, বেশ ভালো। সরকার পরিচালনা করাটা অনেক সোজা পথে চলে। এটাই হচ্ছে র্যাডক্লিফারি কথাটার উৎস। আচ্ছা, তো দেবব্রতদা, এই যে র্যাডক্লিফের ব্যাপারটা, এনার যে র্যাডক্লিফেরই বাংলার ক্ষেত্রে ঠিক কীভাবে হয়েছিল, কারণ বাংলা বিভাজনের ক্ষেত্রে পাঞ্জাব বিভাজনটা আমাদের প্রসঙ্গের আজকে নয়, তো এই যে খুঁটিনাটি, এটা একটা মাল্টিপল কমপ্লেক্স অ্যান্ড ভেরিগেটেড ন্যারেটিভ, এ তো বাইনারি নয়। এ বলেছিল ওকে, অনেক লোক এখানে, মানে দেয়ার আর মেনি প্লেয়ার্স ইন দিস এন্টায়ার র্যাডক্লিফারি, মানে বাংলা যেটা হয়েছিল। তো এর তো সুষ্ঠুভাবে হয়েছিল কিন্তু সেটা আমার জানাতে আগ্রহ খুব। এবং এটা একটা ব্যাক হিস্ট্রি আছে, পেছন দিকে ফ্ল্যাশব্যাক করলে কোন সালে গিয়ে আমরা ফ্ল্যাশব্যাক করে এইটা শুরুটা দেখতে পাবো, আবার ফ্ল্যাশ ফরওয়ার্ড যদি করি তাহলে কোন পর্যন্ত যাব, যদি এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করেন। ঠিক, তুমি ওরা একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছেছো। আমাদের এইটাই হচ্ছে আলোচনার বিষয়। এবং র্যাডক্লিফের এই বঙ্গভঙ্গ বা বাংলা বিভাজন, আমি পাঞ্জাব বিভাজনের কথা ছুঁয়ে যাব। এই বাংলা বিভাজনটা বুঝতে গেলে কিন্তু আমাকে ওই 46-47 ঘোরাফেরা করলে চলবে না, আমাকে একটু বা আমাদেরকে একটু হয়তো পিছিয়ে যেতে হবে। এখন কতটা পিছিয়ে যেতে পারি? আমরা কি চৈতন্যদেবের সময় পিছিয়ে যাব, না মুর্শিদ কুলি খাঁর সময় পিছিয়ে যাব? আমরা তো অতটা পেছোচ্ছি না, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো যখন তখন পেছোচ্ছি না। আমরা পেছোচ্ছি, ধরে নেওয়া যাক 1905-এর বঙ্গভঙ্গ। কার্জন বঙ্গভঙ্গ করলেন এবং তারপরে আবার বঙ্গভঙ্গ আবার উঠিয়েও নিলেন। এবং তারপরেই কিন্তু আমাদের ব্রিটিশ সরকারের যে রাজধানী কলকাতা থেকে চলে গেল দিল্লি। এটা 1911 সালে গেল তো, কলকাতা থেকে দিল্লি। ঠিক। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হলো যে আগেকার সময় 1905-এর আগে ওই বেঙ্গল প্রেসিডেন্সিটা ছিল হচ্ছে উড়িষ্যার বিহারকে নিয়ে, এবং আধুনিক বিহার যেটা পুরোটা নিয়ে। হ্যাঁ, এবং তার জন্যই দেখা যেত যে বাংলার মানুষেরা তারা কিন্তু বিহারে গিয়ে পেশাগতভাবে জড়িত থাকতেন বা উড়িষ্যাতে থাকতেন। তার একটা বড় নিদর্শন হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু, উনি তো কটকেই প্র্যাকটিস করতেন। উনি মনে হয় কটক মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান ছিলেন একদম, এবং ওকালতি করতেন ওখানেই। এবং সুভাষ বোসের পড়াশোনাই র্যাভেনশা কলেজে বা র্যাভেনশা স্কুলে। এবং সুভাষ বোসের মানে বাবার কাছে বহু উড়িষ্যার যারা নেটিভ প্রিন্স স্টেটের রাজা মহারাজা ছিল তার কাছে আসতেন সমস্যার সমাধান করতে এবং গভর্নমেন্টের কাছে অ্যাপিল করার জন্য। আমি ওই বাড়িতেও গেছি কটকে, যেখানে সুভাষ বোস ঠিক থাকতেন। ঠিক ঠিক ঠিক। এবং তুমি যদি আরেকটু ওই কালকে সময়টা দেখো, যে তখনকার দিনে অনেক বাঙালি কিন্তু ওই বিহার উড়িষ্যাতে বাড়ি করে থাকতেন। যেমন তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকেই কিন্তু ওই রাঁচিতে বাস করেছেন। আচ্ছা। বাড়ি নিয়ে যতীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে একজন মস্ত বড়, তিনি কলকাতা ছেড়ে রাঁচিতে চলে গেছেন। তার মানেটা ছিল হচ্ছে যে সেই সময় বাংলা বিহার উড়িষ্যাকে এক করে দেখা হতো। অনেকে উড়িষ্যাতে ছিলেন, কটকের অনেক বাঙালি আছে, আর বিহারে অনেকে আছে, পাটনার বাঙালি, জামশেদপুর তো আছে, ভাগলপুর একটা খুব ভাগলপুর একটা মস্ত বড় জায়গা। এবং সেই সময় মনে আছে যে একটা সময় আমাদের বনফুল থাকতেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক লিখেছিলেন। তো তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে ওই 1905-এর যে বঙ্গভঙ্গটা হলো তখনই কিন্তু গোড়াপত্তন হয়ে গেল যে বাংলা, উড়িষ্যা এবং
আমাদের বিহার, এরা দেবব্রত, আমি একটু বলি, আমার যা মনে হয় শুধু বাংলা, বিহার, উড়িষ্যা কেন, আমি সেই সময় দেখেছি বহু প্রিন্সলি স্টেটের দেওয়ান যারা থাকতেন তারা কিন্তু এখানকার মানে বাঙালি হতেন। আমি অনেক পরিবারের সঙ্গে পরিচয় আছে যারা বলে যে আমার অমুক অমুক প্রিন্সলি স্টেটের দেওয়ান ছিলেন, সেটা হয়তো তখনকার আমলের ইউনাইটেড প্রভিন্সেস অফ আগ্রা অ্যান্ড আউধ, বা কেউ সেন্ট্রাল ইন্ডিয়ার মালবার দিকে, কেউ রাজপুতানার দিকে। যেমনি ঋষি অরবিন্দ আপনার বরোদার মহারাজার ওখানে এসেছিলেন। উনি ছিলেন, হ্যাঁ, ঋষি অরবিন্দ প্রথম যখন আসেন হ্যাঁ, বিদেশ থেকে, উনি তো ইংরেজি ভাষায় শিক্ষিত, হ্যাঁ, উনি ভালো বাংলা বলতে পারতেন না। হ্যাঁ। তা উনি প্রথম চাকরি নেন কলকাতাতে আসার আগে। উনি ওই বরোদার দিওয়ান যিনি ছিলেন, মানে বরোদার যিনি মহারাজ ছিলেন সায়াজিরাও গায়কোয়াড়। সায়াজি, তার স্কুলে এবং কলেজে ফ্রেঞ্চ পড়াতেন যতদূর জানিয়ে। ফ্রেঞ্চ পড়াতেন, ইংলিশও পড়াতেন, তো ইংলিশটাই জানতেন, উনি তো বাংলা ভালো জানতেন না। সেই সময় আমরা একটু কথা বাইরে চলে যাচ্ছি কিন্তু আবার ফিরে আসবো। সেই সময় B.R. আম্বেদকরকেও পাঠিয়েছিলেন সায়াজিরা গাঁওকর কলাম্বিয়া ইউনিভার্সিটি। তখন কিন্তু উনি ইংরেজ বা ব্রিটিশ সরকারের কোনো বিশ্ববিদ্যালয়ে যাননি, উনি গিয়েছিলেন সোজা কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। আচ্ছা। তা আমি ফিরে আসি ওই বাংলা, বিহার, উড়িষ্যার কথায়, যে সেই সময় উড়িষ্যা, বিহার একসাথে হলো আর বাংলা আলাদা হয়ে গেল। সেই সময় আরও কয়েকটা কাহিনী ঘটলো। 1906-এ মুসলিম লীগের গোড়াপত্তন হলো ঢাকাতে। 1906-তে শুরু হলো। একদম ওই নবাব যিনি ছিলেন, ওই নবাবে সালিমুল্লাহ এবং তার বাকিরা যারা ছিলেন, মুসলিম লীগ স্টার্ট হয়েছে ঢাকাতে। ঢাকাতে। আচ্ছা। এবং আগা খান ছিলেন, তিনি এসছিলেন। তার মানে তখন থেকেই দুই সম্প্রদায়ের মধ্যে একটা তাদের পরিচিতির ব্যাপার খুব বড় করে দেখা আর গেছে। এটা শুরু হলো 1905-এর বঙ্গভঙ্গ থেকে। বঙ্গভঙ্গ ঠিক থেকে, বললাম কি? হ্যাঁ। এবং তারপরে বঙ্গভঙ্গ রদের যে আন্দোলন, সেখানে রবি ঠাকুর নামলেন, রাখি পরালেন, অনেক গান করলেন, বাংলার মাটি বাংলার জল, অনেক এরকম গান বেরোলো। কিন্তু 1911-তে সেটা বঙ্গভঙ্গটা রদ হয়ে গেল, আবার এক হয়ে গেল, দুই বঙ্গ এক হয়ে গেল। তাতে কোনো সম্প্রদায় খুশি হয়েছেন, কোনো সম্প্রদায় হয়তো অতটা খুশি হননি। এবং তার একটা বড় নিদর্শন হচ্ছে ওই বঙ্গভঙ্গ যখন রদ হয়ে গেল এবং দুই বাংলা যখন যুক্তবঙ্গ হয়ে গেল আবার, তারপরেই কিন্তু আমাদের পূর্ববঙ্গ থেকে, মানে ওপার বাংলা থেকে কিছু সম্প্রদায় কিন্তু অনেক কিছু দাবি করতে শুরু করে দিল। তার মধ্যে একটা মস্ত বড় দাবি ছিল, আমাদের এ বঙ্গে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে। আচ্ছা। এবং সেই ঢাকা সময়, বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন হয়নি। তার মানে কি, তারা বুঝতে পারলো যে এখানকার এই দুই বঙ্গের মধ্যে একটা ওই পোটেনশিয়াল ডিফারেন্স একটা হয়ে গেছে। ভালো টার্ম বললেন। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে এমনই, পোটেনশিয়াল ডিফারেন্স। কারেক্ট, তার মানে দাঁড়াচ্ছে আমাদের শিক্ষিত হতে গেলে, আমাদের বিদ্যা অর্জন করতে গেলে সবাইকে ছুটে যেতে হবে কলকাতায়। হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি, আমাদের এখানকার লোকেরা যাদের সামর্থ্য নেই কলকাতায় যাওয়ার, তারা বিদ্যা অর্জন করতে পারবে না, তারা উচ্চশিক্ষিত হতে পারবে না। একটা বঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না, এটা হয় কি করে? এবং লর্ড হার্ডিঞ্জ তখন ছিলেন 1913-তে, যখন উনি আসলেন, ওনার ওপর বোম ফেলেছিলেন রাসবিহারী বসু, মনে আছে। তো এই লর্ড হার্ডিঞ্জ কিন্তু প্রথম উনি ব্যাপারটাকে নিয়ে ভাবেন এবং উনি এই ব্যাপারটাতে যাকে বলে উনি সম্মতি দেন। তারপরে তো 22-23 সালে প্রথম শুরু হয় এবং সেখানে অনেক বড় বড় মানুষেরা ছিলেন, ভাইস চ্যান্সেলর বা উপাচার্য। তাদের মধ্যে একজন ছিলেন রমেশচন্দ্র মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ বসু ওখানে পড়াতেন, বুদ্ধদেব বসু ওখানে পড়াতেন। তো আমি ফিরে আসি সেই র্যাডক্লিফের প্রসঙ্গে আবার, কেন প্রসঙ্গটা, ক্যানভাসটা এত বড়, পরিধিটা এত বড় যে ডান দিকে তাকাই, বাঁ দিকে তাকাই, দেখবো যে কত দূর আর যাবো। তা আমি ওই 1935-এর একটা মানে বিন্দুকে আমি ধরেছি। ওই প্রেক্ষিতটা যদি 1935 থেকে হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে 35টা কেন। 35টা কারণটা হচ্ছে যে সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 চালু হয়। এবং সেটা কেন চালু হয় তাহলে জানতে হবে তার আগে কি হয়েছিল। একটু ধরে নিই 1919-এর কথা। 1919 মানে হচ্ছে সেই খুব যাকে বলে ভীষণ ভয়ের বছর এবং ভয়ের নৃশংস বছর, জালিয়ানওয়ালাবাগ 1919-এর। এবং তারপরে প্রধান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, উনি নাইট উপাধি ত্যাগ করেন, মানে স্যার উপাধিটা ত্যাগ করেন। বুঝতে হবে এবং মানতে হবে ওই দ্বিতীয় দশকে, মানে 20 শতাব্দীর দ্বিতীয় দশকে শুধু রবি ঠাকুর কিন্তু স্যার উপাধি পাননি, অনেকে পেয়েছিলেন।
রাসবিহারী ঘোষ পেয়েছিলেন, যার নামে রাসবিহারী এভিনিউ। হ্যাঁ। জগদীশচন্দ্র বোস পেয়েছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় পেয়েছিলেন। সবাই কিন্তু স্যার উপাধিটা পরিত্যাগ বা প্রত্যাখ্যান করেননি। আচ্ছা। অনেক বাঙালি পেয়েছিলেন। স্যার তার মানে- লোকেন পালিত, তার মানে একমাত্র রবি ঠাকুরই করেছেন। হ্যাঁ, এটা নিয়ে বিতর্ক হতেই পারে, হয়তো কিছুটা আবেগের বশে উনি করেছিলেন। কিন্তু ওই আজকালকার দিনে যে একটা শব্দ আমরা পাই যে অ্যাওয়ার্ড ওয়াপাসি, অ্যাওয়ার্ড ওয়াপসি, হ্যাঁ, ওয়াপসি, award ওয়াপসি। অ্যাওয়ার্ড ওয়াপসি, যেটা মানে রিটার্ন অফ কমেন্ডেশনস আর রিটার্ন অফ তার শুরু কি প্রাইজেস, রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ করলেন? বলাই যেতে পারে। কিন্তু সেই সময় কিন্তু গণ আকারে ব্যাপারটা হয়নি, উনি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেবো তো দিয়েছেন। সারা ভারতবর্ষে তো অনেক লোক, বাংলায় বলে যান, সারা ভারতবর্ষে তো অনেক লোক পেয়েছেন। প্রত্যেক বছর অনেক লোক পেতেন। হ্যাঁ, কিন্তু ওই পার্টিকুলার যারা পেয়েছেন এই জালিয়ানওয়ালা বাগের পরে একমাত্র রবি ঠাকুরই খালি উনি বাপাস করে দিয়েছেন, আর একদম কেউ ছিল না। একদম। এবং উনি কিন্তু ঠিক তার আগে পাননি, উনি বছর 2-3-4 আগে পেয়েছেন। আচ্ছা, সেইটাই উনি ফেরত দিয়েছেন। এটা নয় যে গতকাল পেলাম আজকে ফেরত দিলাম, তার মানে ওনার কতখানি দাগ কেটেছে। এবং নোবেল প্রাইজটি ফেরত দেননি, তার কারণ হচ্ছে নোবেল প্রাইজের সঙ্গে ব্রিটিশ সরকারের কোনো সম্পর্ক ছিল না। হয়তো সম্পর্ক থাকলে উনি হয়তো সেটাও ফেরত দিতেন। এটা নিয়ে তো আলোচনা হয়। তো ফিরে আসি সেই 1919-এর কথায়। 1919-এ একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়। এই সবকটারই কারণ ছিল হচ্ছে বহু বছর ধরে ইংরেজ সরকার রাজত্ব করছে। তার আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া হ্যাঁ, কোম্পানি ছিল। 1858-তে উনি ব্রিটিশ ক্রাউনের আন্ডারে হ্যাঁ, চলে গেল। তার ভিক্টোরিয়ার মানে আন্ডারে হচ্ছে গেল। এটি আর কোনো বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হবে না, মানে কোম্পানি পরিচালিত নয়। বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হবে না, এটা আমাদের সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, হ্যাঁ। সরকারকে ওই ব্রিটিশ ক্রাউন, আমাদের মহারানী ভিক্টোরিয়া এবং তারপরে যারা রাজা মহারাজা এসছেন এবং পার্লামেন্ট থাকবে, তারাই কিন্তু এটাকে একটা সংগঠিত আকারে আচ্ছা। এটাকে শাসন বা পরিচালনা করবেন। 1858, ঠিক সিপাহী বিদ্রোহের পরে। আপনার কাছে একটা ছোট তথ্য, এই যে গ্রেট ব্রিটেন বলি না, গ্রেট ব্রিটেন অফ ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড, এই গ্রেট নামটা কিন্তু সম্ভবত ওই বছরই গ্রেট ব্রিটেন নিয়েছিল। তাদেরকে কিন্তু ব্রিটেনের আগে গ্রেট বসতো না। ঠিক কথা, একদম ঠিক কথা। তো এই 1919-এ যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়, তার কারণটা ছিল হচ্ছে ওনারাও বুঝলেন যে তার আগে অবধি এদের প্রদেশ যেটা আছে, শাসিত আছে, এরা ভীষণভাবে অত্যাচারিত, নিপীড়িত হতো। এদের স্বায়ত্ত শাসনের কোনো লেশমাত্র কিছু ছিল না। নিজের ভবিষ্যৎ বা নিজের জায়গা বা নিজের অঞ্চলকে নিজের মতো করে গড়ে তোলা যাকে বলে, সম্পূর্ণভাবে ওই পরাধীন ব্যাপারটা একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। কিন্তু ওখানেও তো বিভিন্ন রকম বিতর্ক হতো পার্লামেন্টে যে আমাদেরই অধীনে এই দেশটাকে আমরা পুরোপুরি স্বাধীন করে পরিচালনা করব কেন, ওদেরও কিছুটা শক্তি দিই, কিছুটা ওদের স্বায়ত্ত শাসনের একটা মোটামুটি সুযোগ দিই, তার একটা প্রেক্ষিত তৈরি করে দিই। তাই সেই সময় হলো কি যে অনেকগুলি প্রভিন্সে, ভারতের বিভিন্ন প্রভিন্সে ওই ডায়ারার্কি বা ওই মানে ডাবল, হ্যাঁ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, লেজিসলেটিভ বাইক্যামেরাল, যেটাকে বাইক্যামেরাল। তা ওখানে যেটা হলো সেই সময় আপনি যদি দেখো, মানে তুমি যদি দেখো যে সেই সময় কিন্তু গান্ধীজি ঢুকেছেন। হ্যাঁ, 1920-তে উনি ঢুকেছেন। 1919-এ উনি ওনাকে গোখলে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, রাজনীতিতে ঢুকেছেন, সাউথ আফ্রিকাতে ফিরেছেন। আর একটা মস্ত বড় ঘটনা ঘটে গেছে যে ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ 1919-এ উনি কংগ্রেস ত্যাগ করেছেন। কংগ্রেস ত্যাগ করে উনি মুসলিম লীগে তখন থেকেই কিন্তু একটা বড়ভাবে অংশ নিতে শুরু করেছেন। এবং সেই সময় যেটা হলো, ওই শাসনের কিছুটা দায়িত্ব এখানকার লোকেদের দেওয়া হোক, এদেশীয় লোকেদের দেওয়া হোক। সেই জন্যে কি করা হলো, যখন আমাদের সকল মস্ত বড় নেতা ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন, মতিলাল নেহেরু, এরা যখন স্বায়ত্তশাসনের কথা দায়িত্ব দিলেন, স্বরাজ্য পার্টি তৈরি হলো, তখনই কিন্তু ওই 1919-এর পর থেকেই কিন্তু কিছুটা ছাড় দিতে শুরু করলো ব্রিটিশ সরকার। ক্যালকাটা কর্পোরেশনের, মনে আছে ক্যালকাটা কর্পোরেশন শুরু হলো, এবং ক্যালকাটা কর্পোরেশনের মেয়র পদ তখন থেকেই এক ভারতীয়কে দেওয়া শুরু হলো। 1924-এ প্রথম মেয়র হলেন কে? 24-এর প্রথম মেয়র হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তারপরে কয়েকটা মাস 25-এ কয়েকটা মাস উনি ছিলেন না,
1925-এ কয়েকটা মাস উনি ছিলেন, তারপরে দার্জিলিংয়ে মারা গেলেন। হ্যাঁ। এবং মারা যাওয়ার পরে ওনার মরদেহ এখানে নিয়ে আসা হলো। তারপরেই হলেন ওনার খুব সুযোগ্য উত্তরাধিকারী। উনি গড়ে পিঠে মানুষ করেছেন, তখনও কিন্তু বয়স সুভাষচন্দ্রের খুবই অল্প, 25-26 বছর বয়স। হলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, মানে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যার নামে আজকে কলকাতার দেশপ্রিয় পার্ক। তিনি হলেন, তিনি পরপর 4 বার হয়েছেন মেয়র, মাঝখানে মতো 1 বছরের গ্যাপ ছিল। যতীন্দ্রমোহন সেনগুপ্ত তিনি একমাত্র বাঙালি মেয়র বা যে কোনো মেয়রই কলকাতার যিনি 4 বার মেয়র নির্বাচিত হয়েছে, আর কেউ হননি। সুভাষ বোস একবার হয়েছেন 1930-এ, উনি মেয়র ছিলেন না সুভাষ বোস, সেই সময় কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ওনার মেন্টর, সুভাষ বোসের মেন্টর দেশবন্ধু চিত্তরঞ্জন, তারই হচ্ছেন ভাবশিষ্য নেতাজি সুভাষ বোস। এবং সুভাষ বোস তখনও নেতাজি হননি, তিনি হলেন সিইও অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, কেন তিনি আইসিএস পড়ে এসছেন, তিনি জানবেন ভালো। আজকের দিনে যেটা আইসিএস বা আইএএস অফিসারকে দেওয়া হয়, আজকে কলকাতা কর্পোরেশনের যিনি সিইও বা কমিশনার হন, মিউনিসিপ্যাল কর্পোরেশন, তিনি কিন্তু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের থেকে আসেন। মেয়র কিন্তু এখনো তাই না, এখনো তাই, মেয়র কিন্তু হন একজন রাজনৈতিক নেতা। তা এখানেও তাই হয়েছিল। তা মূলত বিষয়টা দাঁড়ালো হচ্ছে যে ওই সময় থেকে কিছুটা শাসনভার, কিছুটা নিজেদের দায়িত্বে পরিচালনা করা, তোমাদের অঞ্চলটাকে তোমরা দেখো, এই রকম ব্যাপারগুলি ছিল। যদিও বাজেট বা অর্থনৈতিক সাহায্য বা পররাষ্ট্র ব্যাপারগুলি, ডিফেন্স ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণই ছিল হচ্ছে একদম ব্রিটিশ সরকারের হাতে। সামান্য কিছু দিয়ে একটু টেস্ট করার দরকার ছিল, তাই করেছিলেন উনি। এটা করতে করতে যা হয়, স্বাধীনতা সংগ্রাম তো আরও বড় আকারে বাড়তে চলল। এবং তখন ভারতবর্ষের বিভিন্ন নেতারা এবং মুসলিম লীগের নেতারাও, তারা কিন্তু এক বাক্যে সমর্থন করলেন বা এক বাক্যে একমত হলেন যে আরও চাই ক্ষমতা, আচ্ছা, স্বরাজ চাই। মানে এইটুকু ক্ষমতা হবে না যে স্কুল কলেজগুলি চালাতে হবে, দাতব্য চিকিৎসালয় চালাতে হবে, বন্যাত্রাণ করতে হবে, শুধু এইটুকু নয়, আমাদের ক্ষমতা আরও চাই। আমাদের বাজেট দিতে হবে, আমাদের টাকা দিতে হবে, আমাদের কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হবে, কিছু নদী বাঁধ করতে হবে, কিছু হাসপাতাল তৈরি করতে হবে। এই সবই তোমার দয়ায় থাকবো, তা হয় না। এই মুভমেন্টটা কিন্তু বহু দিন ধরে চলতে শুরু করলো। কতদিন চললো? প্রায় 10-15 বছর। মানে 1920 থেকে 24 থেকেও শুরু করে 34 অন্য দশকে পৌঁছে গেছি। তখন শুরু হলো কি আমাদের রাউন্ড টেবিল কনফারেন্স। এই রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধী আরভিনের ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স গান্ধীজি যাননি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছেন, থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সবই হয় 32 থেকে 33-এর মধ্যে। এবং সেখানে কি আলোচনা হয়? সেখানে শুধুমাত্র গান্ধীজি ছিলেন না, বি আর আম্বেদকর তিনটেতেই ছিলেন, সরোজিনী নাইডু ছিলেন, প্রিন্সলি স্টেটের লোকেরা ছিলেন, বিভিন্ন রকম বড় বড় লোকেরা ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে ব্রিটিশ রাজনৈতিক নেতারাও ছিলেন। ইন্ডিয়া থেকে যারা গেছে, এখান থেকে ভাইসরয় ছিলেন, তাদের সেক্রেটারিরা ছিলেন, কিন্তু যারা খোদ ওখানকার হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডসের, তাদের সেই তাবৎ নেতারাও কিন্তু ছিলেন। তারাই তখন থেকে কিন্তু একটা কল্পনা বা পরিকল্পনা করতে শুরু করেছে যে যেভাবে গত 60-70-80 বছর ধরে ভারতবর্ষকে দাবিয়ে রেখে আমরা শাসন করে এসেছি, এইভাবে শাসন করা যাবে না। তার কারণটা হচ্ছে এখানকার যারা নেতারা, তাদেরও তো একটা স্বপ্ন আছে, তাদেরও অ্যাসপিরেশনস আছে, তারা স্বাধীনতা চায়। তো এই স্বাধীনতা তাদের যদি না দিই, যদি এটাকে দীর্ঘায়িত করি, তাহলে কিন্তু আমাদের মুশকিলে পড়তে হবে। তার জন্য ওই স্বাধীনতার আস্বাদ ওই কিছুটা ইন স্মল ডোজেস বা ইন স্মল ইনস্টলমেন্টসে ওরা কিন্তু দেওয়ার শুরুটা ওই 1919, 20, 30 থেকে 22 থেকে করেছেন। এবারে দেখলেন না, আরেকটু বেশি দিতে হবে। তার মধ্যে যেটা হলো, ব্রিটিশ সরকার যেটা করলেন, এটা খুব ভেবেচিন্তে করলেন, কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ডটা কি? মানে ভোটের একটা আয়োজন করব আমরা, সবাইকে ভোট দিতে দেব না, এবং ভোটের যে আর্কিটেকচারটা, মানে ইলেকশনের আর্কিটেকচারটা বা বাঁধনটা কিভাবে হবে, সেটা আমরাই ঠিক করে দেবো। দাদা, তার মানে এই যে নির্বাচনের যে প্রস্তুতি, এটা মোটামুটি আমরা বলতে পারি ভবিষ্যতে ভারতবর্ষকে স্বাধীন করার একটা নীল নকশা। ঠিক, ভালো বলেছো, একদম ঠিক। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। রাটক্লিফারই
এবং তার খুঁটিনাটি আবার আমরা আগামী পর্বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার।